হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুড়োর আড্ডা। সো ফ্রেন্ডস, আমরা তো ভূতের গল্প শুনি প্রত্যেক দিন, বাট আজ থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, ডিটেকটিভ স্টোরি। সো এই সিরিজের নাম হবে দ্য মিসিং ডায়েরি। তো এই সিরিজে আসতে চলেছে অনেক ধরনের ডিটেকটিভ টাইপের স্টোরি। তো শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে নিশ্চয়ই ক্লিক করবেন। আজকের গল্প দ্য মিসিং অফ ফরেনার্স। আমাদের প্রধান চরিত্রে রয়েছেন অধীন সেনগুপ্ত, যিনি একজন প্রফেশনাল ডিটেকটিভ, এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছি আমি, অয়ন দাশগুপ্ত। তো শুরু করা যাক আজকের স্টোরি, দ্য মিসিং অফ ফরেনার্স। বেশি দিনের পুরনো ঘটনা নয়, প্রায় 1 মাস হতে যায়। সেই দিন সকালবেলা একটা চিঠি আসে আমাদের বাড়িতে। অধীরদা চিঠিটা হাতে তুলতেই একটা মুখে চিন্তার ছাপ পড়লো। বুঝতে পারলাম না কি। অধীরদাকে যখন জিজ্ঞাসা করলাম, অধীরদা বলল যে একটা নতুন কেস এসছে, যেতে হবে আমাদের পাহাড়ে। প্রায় একটা রাত লাগে সেই পাহাড়ে যেতে। পাহাড়ের কথা শুনতেই আমি খুবই খুশি হয়ে গেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেল প্রায় বাইরের দিকে যাওয়া হয়নি। জায়গাটা ছিল শ্যাডো ভ্যালি নামে এক পাহাড়ে, ট্যুরিস্ট স্পট। বাট কোন জায়গাটা আমিও জানি না। বলছে আদিরদা নাকি ভুটানের ঠিক সীমান্তে। খুবই কম ট্যুরিস্টরাই ওখানে যায়, তাই জন্য ওখানে নাকি অনেক রকমই ক্রাইম হয়। বেশি কথা না বলেই আমরা গোছগাছ করলাম বিকেলে বেরোনোর জন্য। অধীরদা খুবই টেনশনে ছিল, আমি জানি না কেন। আমাকে খুলেও কিছু বলেনি, শুধু বলল চ, আমরা রাস্তাতেই আমি তোকে সব জানাবো। তারপর পুরো রাত ট্রেনে ভ্রমণ করলাম। প্রায় ভোরের দিকে যখন ওখানে পৌঁছলাম, একজন কুলি আমাদের হাত নাড়িয়ে কিছু বলতে চাইছে। অধীরদা তখন সামনের দিকে এগিয়ে গেল। ওই কুলিটা বলল, बाबूजी इधर आइए। कहाँ जाना है? टूरिस्ट स्पॉट में है। आप लोगों को जंगल के रास्ते से जाना पड़ेगा। मेन रास्ता अभी बंद है, पुलिस घिरी रखा है। अगले हफ्ते वो जो टूरिस्ट था ना, विदेश से आया है, वो निखोज हो गए थे, इसीलिए वो रास्ता भी बंद है। और जंगल के रास्ते से जाने से थोड़ा सा खतरा भी है, क्योंकि अभी अभी सुबह हुआ है। जंगल पे अभी तक लाइट नहीं पहुंचा, सनलाइट अभी नीचे नहीं आया। तो चलिए हम आपको गाइड करके ले चलते हैं। অধীরদা তখনই ওই কুলিকে বলল, ঠিক আছে, চলুন তাহলে, কিন্তু কত নেবেন? बाबूजी आपको जितना अच्छा लगे दे देना। ये भूखी पेट में थोड़ा इंतज़ाम हो जाएगा, बस यही आपके पास दुआ करते हैं। রেস্ট হাউস আমরা যেখানে স্টে করব তার নাম সিলভার ক্লিফ লজ। এই ট্যুরিস্ট স্পটে যতজনই ঘুরতে আসে প্রায় সবাই ওই লজেই থাকে। লজটা আসলে পুরনো কাঠের বিল্ডিং, বারান্দা ভাঙা, চেয়ারের শব্দ হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ বসে রয়েছে। কিন্তু যখন আমরা ওপরে উঠলাম, কেউ নেই। আমরা যখন সামনের দিকে এগিয়ে রিসেপশনে পৌঁছলাম, দেখলাম একজন ভদ্র লোক দাঁড়িয়ে রয়েছে। নাম মৃদুল। ওনার ডেজিগনেশন এই রিসেপশনের ম্যানেজার। অদ্রিভূত চেহারার লোক, চোখ এড়িয়ে যেন কথা বলে। আমরা মৃদুলবাবুকে গিয়ে বললাম, মৃদুলবাবু, আমাদের ডাকা হয়েছে একটা কেসের জন্য, আপনি জানেন তো? হ্যাঁ জি বাবু, আমাদের জানানো হয়েছে তো। পুলিশরা এসেছিল, আপনাদের নাকি ডেকেছে ইনভেস্টিগেশন করার জন্য। আপনাদের রুম পুরো রেডি আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। আমাদের রুমটা একতলায় ছিল, আর দোতলার সিঁড়িতে কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল। আমি যখন মৃদুলবাবুকে জিজ্ঞাসা করলাম, মৃদুলবাবু, এখানে পুলিশ কেন দাঁড়িয়ে আছে? মৃদুলবাবু তখন উত্তরে বলল, আমরা দুজন মিলে ওই রুমের দিকে এগিয়ে গেলাম। দেখলাম দরজার বাইরে একটা চেয়ারের মধ্যে একজন পুলিশ বসে রয়েছে, মাথা ঢুলছে ঘুমের জন্য। তাকে ডেকে আমরা চাবিটা নিলাম, দরজা খুলে ভেতরে ঢুকলাম। অধীরদা ভেতরে ঢুকে বুঝলো এখানে কিছু যেন লুকানো আছে। আমাকে সেটা কানে কানে বলল। রাত প্রায় 2টো। আমরা আবার 2টোর সময় এসে ঢুকেছি। দেখলাম পাশের ফ্লোরে কারোর হাঁটার শব্দ হচ্ছে।
দীর্ঘশ্বাস, যেন একজন মহিলা কাঁদছে। আমরা চট করে দৌড়ে গিয়ে দেখি কেউ নেই, পুরো করিডোর খালি। অধীরদা হঠাৎ করে আমাকে হাত বাড়িয়ে দেখালো মেঝের ওপর ভেজা পায়ের দাগ। কার হতে পারে আমি বুঝতে পারছি না। তখন অধীরদা বলল, অর্ধেক কেস এখানেই সলভ হয়ে গেছে, চল কালকে বেরোবো। আমি বুঝতে পারলাম না অধীরদা বলল কেন যে কেস সলভ হয়ে গেছে। এখনও অবধি বুঝে উঠতে পারলাম না এই কথার বলার মানেটা কি। পরের দিন সকালে অধীরদা ওই ঘরে আবার গেল। তখন লাইট থাকার জন্য আমরা দেখলাম কোণের মধ্যে একটা ডায়েরি পড়ে রয়েছে, কালো রঙের কভার দেওয়া। ডায়েরিটার পাশেই রাখা রয়েছে একটা কালো রঙের পেন। হয়তো হেনরিবাবু খুবই পছন্দ করতেন। আসলে আপনাদের তো জানানোই হয়নি, হেনরি যিনি এই মিসিং হওয়া ব্যক্তি, যিনি বিদেশ থেকে এসেছিলেন ওই পাহাড় দেখার জন্য, তখনই তার অপহরণ হয়। পুরো ডায়েরিটার মধ্যে হিজিবিজি লেখা, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা রয়েছে, এ ওম্যান ইন হোয়াইট কিপ ফলোয়িং মি। এক কথায় বলা যায় কোনো এক মহিলা সাদা কাপড় পরে বা কোনো সাদা পোশাক পরে তাকে অনুসরণ করছে। সে হয়তো সেটা বুঝতে পেরেছিল, তাই সে ওই ডায়েরির মধ্যে লিখে গেছে। কিন্তু কে ওই মহিলা, বা ওনাকে কেনই বা ওনাকে ফলো করছিল? ডায়েরির ভাঁজের মধ্যে রাখা রয়েছে একটা মানচিত্র, যেটা জঙ্গলের রাস্তা যাওয়ার জন্য একটা নির্দেশ দেওয়া রয়েছে। আসলে ওই রাস্তা দিয়ে যাওয়া নিষিদ্ধ, তবুও ওই রাস্তাতেই মার্ক করা রয়েছে। হয়তো হেনরি ওই রাস্তা দিয়েই এগিয়ে গেছে। অধীরদা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় আজই ওই পথ অনুসরণ করবেন। আমরা প্রায় 3 ঘন্টা ধরে চলছি। জঙ্গলের গভীরে ঢুকতেই পরিবেশ বদলে যায়। আসলে জঙ্গলের বাইরে যেই আবহাওয়া রয়েছিল, ঠান্ডা শীতল একটা বাতাস, সেটা বদলে গিয়ে একটা অদ্রিভূত গন্ধ ছড়িয়ে পড়ে। গাছের পাতা যেন আঁচ ছেড়ে দিচ্ছে চারিদিক। হঠাৎ সামনেই দাঁড়িয়ে একজন মহিলা, সাদা শাড়ি পরে, ফ্যাকাশে মুখ, নিস্তব্ধ চোখ। অধীরদা এই দৃশ্য দেখেই যখনই মহিলার দিকে এক পা এগোলো, তখন মহিলাটি পেছন ঘুরে দৌড় লাগিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। তবে একটা জিনিস অধীরদা লক্ষ্য করলো, মহিলার পায়ের দাগ মানবীয় নয়, যেন অনেক হালকা, মাটি ছুঁয়েও যেন ছোঁয়ে না। সে অনুসরণ করলো সেই পদচিহ্ন দেখেই, যেটা হালকার উপরে বোঝা যাচ্ছে। হঠাৎ ঝোপের মধ্যে থেকে ধাতব একটা শব্দ অধীরদার কানে ভেসে উঠল। অধীরদা সেই শব্দের দিকে যখন এগিয়ে গেল, দেখলো একটা পুরনো ব্রিটিশ টানেলের মুখ, যেটা একটা লোহার দরজা দিয়ে বন্ধ রয়েছে। অধীরদা দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। তারপর চারিদিকে তাকাতেই দেখলো একটা ফোন পড়ে রয়েছে। ফোনটা কুড়িয়ে যখন ফোনটা অ্যাক্টিভেট করলো, দেখলো হেনরির ছবি। ফোনটা খুলতেই দেখতে বললো একটা ভিডিওয়ে শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে রয়েছে ওই টানেলের ভেতরে। অধীরদা আর কিছু না ভেবে দরজা খুলে যখনই ভেতরে গিয়ে দাঁড়ালো, হাজার হাজার বাদুড় মাথার ওপর দিয়ে উড়তে লাগলো। আর কানে শুনতে পেল হাওয়ার মাঝে মাঝে কোনো কণ্ঠ বলছে, ফিরে যাও। আমরা পরিষ্কার না শুনলেও এই শব্দটাই একদম স্পষ্টভাবে শুনতে পেয়েছি। তবুও অধীরদা দাঁড়ালো না, দৌড় লাগালো। টানেলের শেষ প্রান্তে একটা ঘর রয়েছে। ঘরের মধ্যে লুকিয়ে থাকা সত্যটা দেখে হতবাক হয়ে গেলাম আমরা দুজন। ঘরের মাঝ বরাবর বাঁধা অবস্থায় বসে রয়েছে পিটার হেনরি, জীবিত অবস্থায়। তারপর হঠাৎ করেই তার পেছন দিক দিয়ে সামনে এসে দাঁড়ালো ওই সাদা কাপড় পরা মহিলা, কিন্তু এখন তাকে দেখে মানুষ বলেই মনে হচ্ছে। অধীর টর্চ ফেলতেই সত্যটা বেরিয়ে আসে।
মহিলা আসলে ভূত নয়, তিনি হলেন ডক্টর মায়া রয়, এক মানসিক গবেষক যিনি পাহাড়ের ট্রমা পেশেন্ট নিয়ে কাজ করেন। তিনি সত্য কথা বললেন। মায়া বললেন, আসলে পিটার চরম ভ্রম রোগে ভুগছিল। জঙ্গল থেকে তাকে মায়া উদ্ধার করে, কিন্তু সাদা কাপড় পরে থাকার জন্য পিটার ভেবেছিল হয়তো ও কোনো আত্মা, তাই ও পালাতে পালাতে এখানেই এসে আটকা পড়ে। অধীরদা এবার সব কিছু জলের মতো বুঝে গেল, কিন্তু অধীরদা আবার প্রশ্ন করলো, তাহলে কালকের ওই শব্দটা কী ছিল? তখন মায়া বলল যে ওই ঘরে নাকি আত্মা থাকে, এই নামে সবাই বদনাম ছড়িয়েছে, যার জন্য মাঝে মাঝে বাতাসের দোলানে ওই ঘরের একটা জানলার আওয়াজ হয়। সেটাকেই ওরা ভূত বলে ব্যাখ্যা করে। আমরা যখন রেস্ট রুমে ফিরে এসেছি, মায়া তখন অধীরদাকে চুপি চুপি বলল, পিটারকে ভয় দেখিয়ে নাকি জঙ্গলে ঢোকানো হয়েছে। আসলে রেস্টুরেন্টের ম্যানেজার মৃদুল দায়ী তার জন্য, কারণ এই এলাকায় থাকা ব্রিটিশ চ্যানেলের ভেতরে অবৈধ প্রাচীন সামগ্রী পাচার করতেন তিনি। আর ওই পিটারই দুর্ঘটনাবশত দেখে ফিরেছিল, যার জন্য ম্যানেজার মৃদুলবাবু ওনাকে ওই টানেলের মধ্যে ভেতরে গিয়ে বন্ধ করে রেখেছিল। এই কথাটা জানার সঙ্গে সঙ্গে মৃদুলের ঘর অধীরদা সার্চ করে, অনেক কিছুই পাওয়া যায় সেখান থেকে, কিন্তু এখনও একটা প্রশ্ন বেঁচেই রয়েছে, মায়া টানেলে আমাকে মিথ্যে কথা কেন বলল? এই কথাটা তো উনি তখনই বলতে পারত। এই প্রশ্নের সাথে সাথে পুলিশ এসে উপস্থিত। মৃদুলবাবুকে হাতকড়া বেঁধিয়ে নিয়ে গেল থানার মধ্যে, আর আমরাও ধীরে ধীরে ফিরে গেলাম আমাদের নিজেদের জায়গায়। কিন্তু ওই প্রশ্ন এখনও আমার মনে ঘুরপাক খায়, তবু আমরা কিছু বলতে পারি না।